হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি জালিয়াতি, রয়টার্সকে ডক্টর ইউনূস। জুলাই ঘোষণার আলোকে হবে নির্বাচন, সুইজারল্যান্ডে একক সংলাপ। গণঅভ্যুত্থানের আবহে সাজছে বইমেলা, স্টল বরাদ্দ পেল বঞ্চিতরা, প্যাভিলিয়ন নিয়ে বৈষম্যের অভিযোগ। মধ্য মাঘে খেজুর রস ঘিরে জমজমাট বাণিজ্য, গাছ কমায় ছোট হচ্ছে গুড়ের অর্থনীতির আকার। এবং মেয়াদের শেষ সময়েও কমিটি নিয়ে নীরব সুইমিং ফেডারেশন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংজ্ঞা সাঁতারুদের। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মশিউর অনিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে নির্বাচন ও আগামীর কর্মপন্থা ঠিক করবে অন্তর্বর্তী সরকার। বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন। এর আগে মূল সম্মেলনের সাইড লাইনে দেশের 10টি দেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, প্রাইভেট সেক্টরের ব্যবসায়ীদের সঙ্গেও বাংলাদেশের ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আসিফ বিল্লাহ জানাবেন বাকিটা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের তৃতীয় দিন সুইজারল্যান্ডের দোভাসে সাইডলাইনে বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধ তদন্ত করার জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। টুর্ক বলেন, জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস থেকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নৃশংসতার উপর তথ্য অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী মাসেই। পরে মেটার গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা ও তার সঙ্গে যুক্ত অলিগার্ক ও রাজনীতিবিদরা 15 বছরে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি ডলার পাচার করেছে। তারা এখন বাংলাদেশ সম্পর্কে মিথ্যা তথ্য ছড়াতে ফেসবুককে ব্যবহার করছে। তাই বাংলাদেশে ফেসবুকে ভুয়া তথ্য মোকাবেলায় মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদিকে ইউএই ভিত্তিক গ্লোবাল লজিস্টিক্স সরবরাহকারী ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমের সাথেও বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণে সহায়তা করার পাশাপাশি বাংলাদেশের শিপিং শিল্পে বড় বিনিয়োগ করতে তাদের আগ্রহ প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এদিকে বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনা বর্জার্ডের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে জুলাই অভ্যুত্থান, সংস্কার উদ্যোগ এবং দেশের অর্থনীতি নিয়ে আলাপ হয়। এ সময় বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশকে সহায়তা দিতে চায় বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে বিশেষ সাক্ষাৎকারে অংশ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণ অভ্যুত্থানে কারো কোনো পরিকল্পনা ছিল না। এ সময় আগামীর নির্বাচন ইস্যুতেও কথা বলেন তিনি। July Charter, that we agreed on this. So on that basis of July Charter, we start taking action, including the election. What kind of election? Because unless we know what kind of election people want, we can't go into election. So we are waiting to hold the election. Now that the election report is coming out. We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের জানিয়েছেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ তৈরি হয়েছে এবং ব্যবসার শর্ত সহজ করা হয়েছে। বাংলাদেশ নাও রেডি ফর বিজনেসের সেই ক্লাইমেটটা তৈরি হয়েছে। বিজনেস করার যে কন্ডিশনগুলো সেগুলো যতটা সহজ করা যায় সেগুলো সহজ করা হচ্ছে। চিটাং পোর্টের সক্ষমতা বাড়ানো হয়েছে এবং প্রফেসর ইউনূস বারবার বিভিন্ন দেশের উনি ইউএসএর, জার্মান, টার্কিশ, চাইনিজ এদের ইনভেস্টরকে ইনভাইট করছেন বাংলাদেশে এসে ইনভেস্ট করার জন্য। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে 40টি কর্মসূচি শেষে আগামী 25 ফেব্রুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। আসিফ বিল্লাহ, এখন ঢাকা।
প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃত্তির দাবি ছিল জালিয়াতি। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি কথা বলেন। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে প্রশ্ন না তোলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়েও সমালোচনা করেছেন তিনি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো আগ্রহ নেই তার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎকারে তিনি বলেন, দেশ কিভাবে চলছে এ নিয়ে দাভোসে কথা বলেছিলেন শেখ হাসিনা। সে সময় কেউ তাকে কোনো প্রশ্ন করেননি। এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়। ফলে শেখ হাসিনা সরকারের স্বৈরাচারী হয়ে ওঠায় আন্তর্জাতিক সম্প্রদায়েরও দায় আছে বলে মনে করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, যা ঘটেছে এর জন্য পুরো বিশ্বই দায়ী। তবে এটি বিশ্বের জন্য একটি শিক্ষা। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নিয়ে মানুষের জীবনমানের উন্নতির তুলনা করতে চান না উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, তিনি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার দিয়েই সবকিছু বিবেচনা করার পক্ষে নন। সম্পদ পুঞ্জীভূত করার ধারণা এড়িয়ে চলা হয় এমন অর্থনীতি চান ডক্টর ইউনুস। খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আগের চেয়ে অনেকটা ভালো। শুক্রবার রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনের দ্য লন্ডন ক্লিনিকের সামনে সাংবাদিকদের এই কথা জানান ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি জানান, নতুন করে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে। সেসব রিপোর্ট এলে খালেদা জিয়াকে ছুটি দেয়া হতে পারে। পরবর্তীতে তারেক রহমানের বাসা থেকে নিয়মিত চিকিৎসা নেবেন তিনি। ওনার ছুটি হওয়ার সম্ভাবনা আছে কালকে, এটি সত্যি কথা। এবং কালকে ওনার এইখানকার চিকিৎসকরা যদি ওনাকে ছুটি দেয়, কারণ ওই কিছু কিছু রিপোর্টের জন্য আজকেও একজন চিকিৎসক দেখে ওনাকে কিছু পরীক্ষা করার জন্য দিয়েছেন। সেই পরীক্ষাগুলো আমরা কালকে করাবো। উনি দিয়েছেন বিকেলের সন্ধ্যার দিকে এসে, সেগুলো করাবো। করে যদি সব ঠিক থাকে তাহলে হয়তো কালকে ওনার সন্ধ্যার দিকে ইভিনিংয়ে আওয়ারে ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এভাবে অব্যাহত রাখে আমরা ওনার মানুষের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমরা ওনাকে দ্রুতই হয়তো দেশে ফেরত নিয়ে চলে যেতে পারি। এবারের বইমেলা সাজানো হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের আবহে। বরাবরের মতোই বাংলা একাডেমি ও সরোয়ার্দী উদ্যান প্রাঙ্গণে চলছে স্টল তৈরির কাজ। বিগত বছরে যে সমস্ত প্রকাশনা প্রতিষ্ঠান বঞ্চিত হয়েছে, এবার তারাও পেয়েছে স্টল বরাদ্দ। মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি আর স্টল ইউনিট 111টি। তবে দূর হয়নি প্যাভিলিয়ন বৈষম্য। বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি বলছে, বিগত স্বৈরাচার সরকার দলীয় লোকদের সুবিধা দিতেই প্যাভিলিয়ন সংস্কৃতি তৈরি করে। এদিকে বইমেলায় শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি। বাকিটা জানাচ্ছে ফরহাদ বিন্ডুর। রফিক সালাম বরকত জব্বারের রক্তস্নাত ফেব্রুয়ারি। আর সেই রক্তের উপর দাঁড়িয়ে আমাদের মায়ের ভাষা। ভাষা শহীদদের স্মরণে 52 বীরত্ব গাথায় অমর 21 গ্রন্থমেলা। এই যে শ্রমিকের নিরলস পরিশ্রম আর কারিগরের সুনিপুণ হাতের ছোঁয়া, বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যানে ছোটাছুটি, তা সবই 2025-এর বইমেলাকে ঘিরে। শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও ওয়াসিম সহ হাজারো প্রাণের বিনিময়ে এক শোষণমুক্ত বাংলাদেশে প্রাণের মেলার আয়োজন। তাই তো এবারের প্রতিপাদ্য জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু যে আকাঙ্ক্ষায় হাজারো প্রাণের বলিদান আর অজস্র আহতের আর্তনাদ, অভ্যুত্থান পরবর্তী বইমেলায় তা কতটুকু পূর্ণ হলো? বিগত সময়ে যেসব প্রকাশনা প্রতিষ্ঠান বাংলা একাডেমির সব শর্ত পূরণ করার পরও বৈষম্যের শিকার হয়ে বঞ্চিত ছিল, এবার তারা বইমেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। বাংলা একাডেমির তথ্য বলছে, এবার বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠান বেড়েছে 49টি আর স্টল ইউনিট 111টি, যেখানে মোট প্রতিষ্ঠান 691টি এবং মোট ইউনিট 1057টি। বছরের পর বছর কেবলমাত্র ভিন্ন চিন্তার অজুহাতে কোনো ধরনের ব্যাখ্যা না দিয়ে বারবার স্টল বরাদ্দ দেওয়া হয় নাই, একবারের জন্য স্টল বরাদ্দ দেওয়া হয় নাই। অথচ অনেক মানুষ অনেক স্টল বরাদ্দ পেয়েছে, যাদের শুধুমাত্র দলীয় লেজুর বৃত্তি এবং চিন্তাগত ঐক্যের কারণে।
সবাই অংশ নেওয়ার সুযোগ পেলেও দূর হয়নি প্যাভিলিয়ন বৈষম্য। এবারও ৩৫টি প্যাভিলিয়ন ছড়িয়ে ছিটিয়ে থাকবে মেলার মূল অংশে। বৈষম্য বিরোধী সৃজনশীল প্রকাশক সমিতি বলছে, বিশ্বের কোনো বইমেলায় প্যাভিলিয়ন সংস্কৃতি না থাকলেও গত এক দশকে তৎকালীন ক্ষমতাসীন দলের মদদপুষ্ট সুবিধাভোগী প্রকাশকদের প্যাভিলিয়ন বরাদ্দ দিত বাংলা একাডেমি। 1 ইউনিট, 2 ইউনিট, 3 ইউনিট বা 4 ইউনিট স্টলগুলি থাকছে, যেভাবে হঠাৎ করে মধ্যখানে একটা বড় প্যাভিলিয়ন, স্বাভাবিকভাবেই কিন্তু এটা একটি দৃষ্টিকটু ব্যাপার। এদিকে এবার কাগজ ও কালির দাম গতবারের মতোই থাকায় বইয়ের দাম বাড়ার সুযোগ নেই বলে জানান প্রকাশকরা। ওর মধ্যেই থাকবে, এক্সট্রা কোনো দাম হচ্ছে তো যুক্ত হওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। প্রতিষ্ঠান এবং স্টলের দিক দিয়ে এ যাবৎকালের সবচেয়ে বড় বইমেলা হতে যাচ্ছে এবার বলে দাবি বাংলা একাডেমির। এগুলো বিবেচনায় ছিল এবং সেখানে কিছু অভিযোগও ছিল, কিন্তু আমাদের বইমেলার পরিচালনা কমিটি সমস্ত অভিযোগগুলোকে নিষ্পত্তি করার চেষ্টা করেছেন। যতজন আবেদন করেছে ততজনকে আমরা পারিনি, কিন্তু কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে যথাসম্ভব বেশি পরিমাণ প্রকাশককে আমরা এবার বইমেলায় নেয়ার চেষ্টা করেছি। জুলাই গণ অভ্যুত্থানের আবহে সাজানো হচ্ছে এবারের বইমেলা। গতবার যেখানে নানান বিশৃঙ্খলার অভিযোগ ছিল, এবার সেখানে শৃঙ্খলা ফেরাতে চায় বাংলা একাডেমি। সব মিলিয়ে পাঠক প্রকাশকের সত্যিকারের প্রাণের মেলায় পরিণত হোক এবারের বইমেলা, প্রত্যাশা সেটি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। খেজুরের গুড়ের ঘ্রাণ আর রসের ঘনত্ব জানান দেয় এখন কি মাস। হাড়ি ভর্তি রস আর গাছিদের ব্যস্ততায় বলে দিচ্ছে মধ্যমাঘে মজেছে প্রকৃতি। এ সময় মৌসুমি ব্যবসায়ীদের ব্যবসাও থাকে তুঙ্গে। বড় ব্যবসায়ীদের লক্ষ্য থাকে কোটি টাকার ওপরে ব্যবসা করার। চুয়াডাঙ্গা ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার, ক্যামেরা ছিলেন আহাদ আহমেদ। খেজুর রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত তিনি। 3 দশক ধরে এই কাজে যুক্ত তার পরিবার। আমাদের বংশ এই গাছ কেউ কাটিনি, আমি পয়লা এই 30 বছর কেটে এই গাছপালা ধরে কেটে এখন এই করি কমে এই খাচ্ছে। এই কম ব্যাপারে ভেজাল ঢুকে, ভালো গুড় সঠিক গুড় দিলে পারে গুড় আর বেচা কেনা নেই, আর চিনি দিলে পারে গুড় বেচা কেনা, গুড় পরিষ্কার। শীতের তীব্রতার সাথে বাড়ে তাদের ব্যস্ততাও, জানান গুড়ের মান তাপমাত্রার সমানুপাতিক। অগ্রহায়ণ থেকে রস সংগ্রহ শুরু হলেও পৌষ মাঘে যৌবনে পা দেয় খেজুর গাছ। এই 2 মাসে গুড়ের উৎপাদন হয় সর্বোচ্চ, আয়ও বাড়ে কয়েক গুণ। 10-12 বছর বয়সে আমি স্কুলে লেখাপড়া করি না, আমার আব্বার পেছনে আমি ঘুরি এই গাছ কাটি। এখন আমার আব্বা পারে না গাছ কাটতে, এখন আমরা এই গাছটা কাটা শিখেছি, আমরা কাটি এই গাছটা। যদি শীত ভালো পড়ে তাহলে সেই গুঁড়ো খুব সেন্ট করবে, তাহলে তো গরম হয় তাহলে সেন্ট হবে না। আর ভোরবেলা গাছটা খুলে ফেলতে হবে, যদি গাছ খোলা তাহলে রোদের তাপমাত্রা বেড়ে যায়, তাহলে সেদিনকার গুড় আর ভালো হবে না। মাঘ মাস আর পুষ মাস আমাদের কেটে এই মৌসুমটা খুব ভালো হয়। এই মৌসুমটা গাছ কাটাও ভালো, গুড় রসের দামও আমরা ভালো পাই। 25টা গাছ কাটিছি, 25টা ভাট দিয়ে, 25টাই সাইডে রস হয়েছে। সতর্ক থাকি যাতে পাখি টাকি না বসে, ঝাপ টাপ দিয়ে এইভাবে রাখা হয়, রেখে ওইভাবে কাটা হয়। গুড় তৈরির পর সংরক্ষণের দায়িত্বে থাকে ঘরের বোঝিরা। মানের উপর সংরক্ষণের সময়সীমা। আগে শহরতলির হাট কিংবা পড়শি গ্রামে বিক্রি হলেও নতুন মাত্রা যোগ করেছে অনলাইন। এই কুড়ে ঘর থেকে অট্টালিকায় পৌঁছায় খেজুরের ঘ্রাণ। এই মৌসুমে 2 কোটি টাকা ব্যবসার আশা বড় ব্যবসায়ীদের।
সরাসরি গাছের কাছ থেকে আমরা গুড়টা কালেক্ট করি এবং নিজেই প্রসেসিং করি, যার কারণে আমরা 100% বিশুদ্ধতা নিশ্চয়তা দিতে পারি। এই সিজনে মানে আমার টার্গেট তো মনে করেন 3 মাসের টার্গেট 2 কোটি টাকার গুড় আশা করছি। আমচুর আলীর বাড়ির আঙ্গিনা থেকে ফেরার পথে সূর্য ডুবি ডুবি, পথে আবার দেখা গাছিদের সাথে। সূর্য ডোবার সময় ফের ব্যস্ততা বাড়ে গাছিদের। বলা হচ্ছে শুধুমাত্র এই চুয়াডাঙ্গা জেলাতেই রয়েছে এমন 2,70,000 খেজুর গাছ, যার থেকে এবারের গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,500 মেট্রিক টন। যদিও গ্রামীণ ঐতিহ্যবাহী এই শিল্পের আকার বাড়ার পরিবর্তে উল্টো কমছে। পাশাপাশি গাছ কমার কারণে গাছিরা পেশা বদল করছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই শিল্পকে বাঁচাতে এখনই নিতে হবে দীর্ঘমেয়াদী উদ্যোগ। সিফাত শাহরিয়ার, এখন, চুয়াডাঙ্গা। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশ আটকে দিল আদালত। 14 দিনের স্থগিত থাকবে ট্রাম্পের এই নির্বাহী আদেশ। The first item that President Trump is signing is the rescission of 78 Biden-era executive actions, executive orders, presidential memoranda. Thank you, sir. The judge issued a temporary restraining order directing the United States government to take no further action in enforcing and implementing the unconstitutional and un-American executive order. দর্শক, বেশ কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী চালের বাজার, বাড়ছে প্রায় সব ধরনের চালের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কাউরান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাসফিয়া উকরোচ। উকরোচ, আপনার থেকে জানতে চাই যে কোন ধরনের চালের দাম কত টাকা বেড়েছে, আর এই যে বেশ কয়েকদিন যাবৎ চালের দাম বাড়ছে, এতে করে ক্রেতা বিক্রেতারাই বা কি বলছেন? অনেক, আপনি যেমনটি বলছিলেন, গত 15 থেকে 20 দিন ধরে কিন্তু চালের বাজারের যে বাড়তি দাম তা কিন্তু অব্যাহত রয়েছে। অর্থাৎ গত 15 থেকে 20 দিন আগে যে বাড়তি দামে চাল বিক্রি হতো সেটি কিন্তু এখনো আমরা দেখতে পেয়েছি, এবং তার রেশ ধরে আসলে আমরা দেখতে পেয়েছি যে বড় বা মোটা চাল বা মিনিকেট যে চালটি রয়েছে সেটি আসলে 80 থেকে 90 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, যা গত 2 সপ্তাহ আগেও আমরা দেখতে পেয়েছিলাম যে 75 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হতো। এছাড়াও আমরা দেখতে পেয়েছি যে নাজির চাল যেটি রয়েছে সেটি 70 থেকে 90 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, যা গত 2 সপ্তাহ আগে বিক্রি হতো 76 থেকে 80 টাকা। এবং এই নাজির চালেরই যে অন্য দুটি জাত রয়েছে, অর্থাৎ ব্রি 28 বা ব্রি 29 যে চালের জাত, সেই চালগুলো আসলে 60 থেকে 65 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা গত 2 সপ্তাহ আগে 58 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হতো। অর্থাৎ এই ব্রি 28 এবং 29 জাতে আমরা দেখতে পেয়েছি 2 সপ্তাহের ব্যবধানে 5 থেকে 7 টাকা আসলে দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমরা বিক্রেতাদেরকে জিজ্ঞেস করেছি যে মধ্যবিত্ত শ্রেণীর যে যারা রয়েছে তাদের মধ্যে কি ধরনের চাল কেনার আসলে প্রবণতা রয়েছে, এবং তারা বলছিল যে 28 চাল বা মোটা চাল যেটি রয়েছে সেটি কিন্তু আসলে মধ্যবিত্ত শ্রেণী যারা রয়েছে তারা বেশি কিনছেন, এবং সেই চালের দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 58 থেকে 60 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে, যে এই চালটির দাম আসলে গত 2 সপ্তাহ আগে আরো 2 থেকে 3 টাকা কম ছিল বলে তারা জানিয়েছে। এছাড়া বিক্রেতাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে চালের আমদানি যেহেতু গত 2 সপ্তাহ আগে ভারত এবং মিয়ানমার থেকে হয়েছিল, তারপরেও কেন বাজারে এই চালের দামের যে বাড়তি দাম সেটি কেন এখনো অব্যাহত রয়েছে, এবং তার উত্তরে তারা বলেছেন যে মিনিকেট যে চালটি রয়েছে সেই চালের আমদানি কিন্তু বাজারে এখনো পর্যাপ্ত নয়, এবং যার ফলে আসলে মিনিকেট যে চালটি রয়েছে বা চিকন যে চালটি রয়েছে সেটির দাম কিন্তু এখনো অস্থিতিশীল রয়েছে বলে তারা জানিয়েছে। এছাড়া মোটা চাল যে রয়েছে অর্থাৎ 28 চাল, সেই চালের দাম কিন্তু এখন বেশ চড়া দামে বিক্রি হচ্ছে, যার ফলে বিপাকে পড়ছে মধ্যবিত্ত শ্রেণী। কেননা মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে 28 চাল বা মোটা যে চাল রয়েছে সেটি কেনার প্রবণতা একটু বেশি। এবং তবে বিক্রেতারা আমাদেরকে জানাচ্ছে ভারত থেকে নাজির চাল যে চালের জাতটি রয়েছে সেই চালটি আসলে পর্যাপ্ত পরিমাণে
এই আমদানি করা হয়েছে, কিন্তু পর্যাপ্ত থাকার ফলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বাজারে নাজিরশাল যে চালটি রয়েছে তার দাম বেশ চড়াই এখনো বলা চলে। এছাড়া লাল চালের যে ধরন, আমন লাল চাল রয়েছে সেটি 70 টাকা এবং লাল বিরয় যে চালটি রয়েছে সেটি 90 টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই চালগুলোর আসলে দামের খুব একটা পরিবর্তন নেই এবং এই চালগুলো আসলে সরবরাহ বাজারে খুব একটা বেশি নেই। অর্থাৎ বলা যায় যে ক্রেতাদের মধ্যে যে অন্যান্য বাজার সামগ্রীর দাম যে বাড়তি এবং তার সাথে চালের দামও যে বাড়তি হচ্ছে, তার ফলে ক্রেতারা আসলে বিপাকে পড়ছেন অনেক। কারণ বাজার থেকে সহকর্মী তাসফিয়া উকরা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন সেখানকার চালের সবশেষ দরদাম। এবার জানবো চট্টগ্রামের বাজারের খবর। চট্টগ্রামের বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল। গেল 15 দিন ধরে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে চাল। চাল আমদানির পরেও প্রভাব নেই বাজারে। বাজার পরিস্থিতি জানাতে চট্টগ্রামের কর্ণফুলী বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, আপনার কাছে জানতে চাই যে আজ আসলে কেমন দরে বিক্রি হচ্ছে চাল, আর পাশাপাশি এই যে আমদানির পরেও বাজারে কেন কোনো প্রভাব পড়ছে না দরদামের, কি বলছেন ব্যবসায়ীরা? অনেক সূচনাতে আপনি যেমনটি বলছিলেন যে 15 থেকে 20 দিন আগে দেশের বাজারে বস্তাপতি চালের দাম 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়েছে। এরপরে দেখেছি আমরা আমন ধানের ভরা মৌসুম, একই সাথে মিয়ানমার এবং ভারত থেকে প্রচুর চাল আমদানি হয়েছে, কিন্তু তার প্রভাবটি এখনও পর্যন্ত বাজারে পড়েনি। আমরা আজকের বাজারের কথা যদি বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি মোটা চাল, যেটি নিম্ন মধ্যবিত্ত মানুষের চাহিদার শীর্ষে থাকে, সেই চাল আজকের বাজারে বিক্রি হচ্ছে খুচরা পর্যায়ে কেজি প্রতি 60 থেকে 62 টাকায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি মাঝারি ধাঁচের যে চালগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকা, আর সরু চাল যেগুলো আছে সেগুলো 85 থেকে 90 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ 20 দিন আগে যে দামে বিক্রি হয়েছিল ঠিক আজকের বাজারেও একই দামে বিক্রি হচ্ছে, যদিও সরবরাহ কিন্তু পর্যাপ্ত হয়েছে। তো এই ক্ষেত্রে এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত এখানকার খুচরা ব্যবসায়ীরা পাইকারদের কাছ থেকে চালগুলো সংগ্রহ করে, আড়তদারদের কাছ থেকে সংগ্রহ করে। পাইকার এবং আড়তদাররা বলছেন মূলত সেখানেই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, ফলে তারা খুচরা পর্যায়ে তার প্রভাবটি, ইতিবাচক প্রভাবটি দেখতে পাচ্ছে না। আর দ্বিতীয় যে বিষয়টি তারা এখানে বলছেন সেটি হচ্ছে যে কর্পোরেট পর্যায়ে আসলে চালের দাম নিয়ন্ত্রণ করা হচ্ছে, বিশেষ করে মিল মালিক যেখানে আছে, মিল গেট যেখানে, সেখান থেকেই মূলত চালের দাম বাড়িয়ে দেওয়া হয়। এক ধরনের সংকট তৈরি করা হয়, যার কারণে তার প্রভাবটি বাজারে এসে পড়ে। খুচরা পর্যায়ে যারা ভোক্তা পর্যায়ে আছে, ক্রেতা পর্যায়ে আছে, তাদেরকে বেশি দামে কিনতে হয়। তো এমন অবস্থায় এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যদি মিল মালিক পর্যায়ে, কর্পোরেট পর্যায়ে যদি চালের বাজার নিয়ন্ত্রণ করা যায়, সেক্ষেত্রে খুচরা পর্যায়ে এসে ভোক্তা পর্যায়ে এসে সেটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং তারা এটাও আশা করছেন যেহেতু এখন আমন ধানের ভরা মৌসুম, একই সাথে মিয়ানমার এবং ভারত থেকে চাল আমদানি হচ্ছে, সুতরাং আগামী কয়েক দিনের মধ্যে চালের দাম নিয়ন্ত্রণে আসবে, কমে আসবে, তারা এমনটি আশা করছেন। অনেক সহকর্মী কাজী মাহফুজ যুক্ত ছিলেন চট্টগ্রামের বাজার থেকে, ঠিক কারণ বাজার মতো জানাচ্ছিলেন সেখানকার চালের সবশেষ দরদাম। উত্তরাঞ্চলের কৃষিতে কমলা ও মাল্টার চাষ নতুন করে পথ দেখাচ্ছে। শীত প্রধান অঞ্চলের এসব বিদেশি ফল দেশের উত্তরাঞ্চলের মাটি ও আবহাওয়া উপযোগী হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠেছে কমলা জাতীয় ফল চাষে। এতে বিদেশি ফলের আমদানি নির্ভরতা যেমন কমছে, সাথে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হওয়ার কথাও বলছেন বাগান সংশ্লিষ্টরা। আর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে সম্ভাবনাময় এই খাত নতুন করে যেমন কর্মসংস্থান সৃষ্টি করছে, তেমনি পাল্টে দিচ্ছে এই অঞ্চলের কৃষি অর্থনীতি। ঠাকুরগাঁও ঘুরে এসে রেজাউল করিমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। উত্তরের জনপদে মঙ্গার দুঃখ, দারিদ্র্য আর ক্ষুধার অবসান ঘটিয়েছে সবুজ শস্য। করুণ অবহেলার সাক্ষী এ জনপদ কালক্রমে যেমন হয়েছে স্বনির্ভর, তেমনি পথ দেখাচ্ছে দেশের কৃষি অর্থনীতির। সাম্প্রতিক বছরে দক্ষিণ চীন কিংবা উত্তর পূর্ব ভারতের কমলার আভা দুটি ছড়াচ্ছে উত্তরের জেলা ঠাকুরগাঁয়ে। কমলা বাগান ভেদ করা সকালের এই সূর্যের আলো জানান দিচ্ছে নতুন কৃষি বিপ্লবের। জাম্বুরা ও কমলা গাছের শাখার সাহায্য নিয়ে তৈরি হয় কলম। স্বল্প পরিচর্যায় বছর দুয়েকের মধ্যেই কলম থেকে তৈরি হওয়া গাছে আসে ফল। পোকা, পচন রোধ কিংবা শীতের প্রকোপ থেকে ফল বাঁচাতে সাহায্য নেওয়া হয় ব্যাগিং প্রক্রিয়ার।
কোনো ফল যদি এখন শুকিয়ে যায় ফলটার ডালটা কেটে ফেলি এবং ফলটা কোনো একটা মরা ফলটাকে আমরা কেটে ফেলে দিই। মার্চ এপ্রিলের দিক কুলি আসে, এটা পরিপক্ক হতে নভেম্বর থেকে ডিসেম্বর হয়ে যায়, তখন এটা আমাদের বাইরে থেকে ক্রেতারা আসেন নিয়ে যেতে পারেন। বাগান মালিকরা বলছেন কমলা ও মাল্টা চাষ লাভজনক হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছে বিদেশি ফল চাষে। বাণিজ্যিকভাবে তৈরি হওয়া এসব বাগান অল্পতেই দেখছে লাভের মুখ। অন্য কৃষিতে আমি যেমন আমার যে 6 বিঘা জমিতে মাত্র 2 লক্ষ টাকা খরচ করে আমি 10 থেকে 15 লক্ষ টাকা আর্ন করতে পারবো, কিন্তু এতটুকু জমিতে যদি ধান চাষ করলে আরও বেশি টাকা লাগতো এবং কি ওটাতে অনেক কম লাভ, হয়তো 2 লাখ টাকা খরচ করলে 1 লাখ টাকা লাভ করা যেত এরকম। যত গাছ বৃদ্ধি পাচ্ছে ততই ফলন বৃদ্ধি পাচ্ছে। প্রথম আমি 2022 সালে বিক্রি করি 2.5 লক্ষ টাকা, 23 সালে বিক্রি করি 6 লক্ষ টাকা, এবার হয়তোবা 15 থেকে 20 লক্ষ টাকা বিক্রি হতে পারে। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এ অঞ্চলের আবহাওয়া ও মাটি কমলা জাতীয় ফল চাষের উপযোগী হওয়ায় কৃষিখাত বাড়ার সাথে তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিদেশি ফল চাষে কৃষকদের আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রকল্প হাতে নিচ্ছে অধিদপ্তর। এই প্রকল্পের অর্থে কৃষকদেরকে আমরা চারা দিচ্ছি, আমরা বীজ সরবরাহ করছি, চারা এবং প্রশিক্ষণ দিচ্ছি। উৎপাদিত পণ্য বিশেষ করে কমলা মালটা বিভিন্ন বড় বড় বাজারে যেখানে লিঙ্ক করে দেওয়ার সুযোগ রয়েছে এবং যারা বিভিন্ন বাজারের সাথে সংশ্লিষ্ট সেখানেও আমরা সুযোগ করে তাদের সাথে সংযোগ তৈরি করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন শুধু কমলা জাতীয় ফলেই নয়, বিদেশি বিভিন্ন ফল চাষের উদ্যোগ কৃষির নতুন দ্বার উন্মোচনের সাথে সাশ্রয় করবে বৈদেশিক মুদ্রা। উত্তরের জেলা ঠাকুরগাঁয়ের কমলা বাগানের এই ফলন এখানকার কৃষি অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করেছে। বাগান সংশ্লিষ্টরা বলছে দেশীয় ফলের চাহিদা পূরণে ক্ষুদ্র পরিসরে শুরুটা হলেও বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমানোই তাদের মূল লক্ষ্য। জাওয়াদ মাহমুদ, এখন ঠাকুরগাঁও। নওগাঁর তুলসীগঙ্গা নদী এক সময় ছিল এলাকার কৃষি, মৎস্য এবং ব্যবসা বাণিজ্যের প্রাণ, কিন্তু দখল আর দূষণে এই নদী আজ প্রায় মৃত। ছোট্ট যমুনা নদীর অস্তিত্ব টিকে আছে কোনোভাবেই। নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে যাচ্ছেন স্থানীয়রা। বাকিটা জানাচ্ছেন আব্বাস আলী। তুলসীগঙ্গা নদী, যে নদীর খরস্রোতা পানির ধারা একসময় আশেপাশের জমিকে করত উর্বর, জেলেদের জীবিকা নির্বাহ করত সহজ, আজ সেই নদী হারিয়েছে তার রূপ। নওগাঁ সদর উপজেলা তিলকপুর ইউনিয়ন থেকে রানীনগর উপজেলা ত্রিমোহনী পর্যন্ত প্রায় 18 কিলোমিটার দীর্ঘ এই নদী দখল আর দূষণে এখন মৃতপ্রায়। জয়পুরহাটের কালাই উপজেলা থেকে সৃষ্টি হয়ে তুলসীগঙ্গা নদী নওগাঁর সীমানায় প্রবেশ করেছে। এ নদীর পানিতে সচ্ছল ছিল এলাকার গ্রামীণ জীবন। জেলার ব্যবসায়ীরা নৌকায় ধান ও পাট সহ বিভিন্ন কৃষিপণ্য নিয়ে ব্যবসা করত হাট বাজারে। গত 3 বছর আগে নদীটি খনন করা হলেও আসছে না কোনো কাজে, জমছে কচুরিপানার স্তূপ। 70-এর দশকে ছিটকিতলায় স্থায়ী বাঁধ নির্মাণের পরই নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। বর্ষা মৌসুমে নদীতে পানি থাকলেও শুষ্ক মৌসুমে তা নিস্তেজ। দুর্গন্ধযুক্ত পানিতে বাড়ছে মশামাছির উপদ্রব। সেই বাঁধ সরিয়ে স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে এতে ছোট যমুনার সাথে সংযোগ স্থাপন হলে বর্ষায় পানি প্রবাহ বজায় থাকবে। যখন ভরাট হয়ে যায়, পানি যখন বাড়ে, তখন এই জমিটা বিলের মধ্যে যায়, ধানের প্রচুর পরিমাণ ক্ষতি হয়ে যায়। আমাদের এই তুলসীগঙ্গা নদী বহুত দিন থেকে মানে নদীটা বন্ধ আছে, এই পানি কোনো জায়গায় যেতে পারে না। এখানে বদ্ধ পানি হয়ে থাকে এবং মাছের চাষ করা হয়। আশা আমাদের ছিল যে খননের পর পানি প্রবাহ হবে, সেরকম পানির কোনো আমরা পাইনি। এসব দখল টকল করার জন্য নদী ছোটা হয়ে গেছে, এইদিকে আপনার বাঁধ বান্ধা দিচ্ছে। মোহনা যেখানে, সেখানে দেখা যাচ্ছে যে ড্রেনের মতো হয়ে গেছে একদম, মানে যার ফলে নদীতে কোনো প্রবাহ থাকে না পানির। অবৈধ স্থাপনা নির্মাণ, পাশাপাশি ময়লা আবর্জনা স্তূপ সমস্ত নদীতে ফেলা, এইটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা যায় তাহলে এই নদীকে কখনোই সচল রাখা সম্ভব হবে বলে আমি মনে করি না। এই নদী নিয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ইতোমধ্যে ছোট যমুনার সাথে তুলসীগঙ্গার সংযোগ স্থাপন ও রেগুলেটর নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। আমরা অলরেডি একটা সবুজ পাতায় মানে ইনক্লুশনের জন্য, যেখানে দুটা নদী সচল, যে তুলসীগঙ্গা এবং ছোট যমুনার সাথে যেখানে মিলছে,
সেইখানে একটা উইয়ার কাম রেগুলেটর, যেটা ওইখানে আবার ওই জায়গাটাও বেশ সুন্দর আর কি, একটা প্রস্তাবনা অলরেডি দেওয়া আছে আমাদের আর কি, অর্থাৎ আগামী এডিপিতে এটা ঢুকবে। তুলসীগঙ্গার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সরকারের কার্যকর উদ্যোগই পারে নদীকে পুনরুজ্জীবিত করতে। নদী বাঁচলে বাঁচবে কৃষি, পরিবেশ এবং মানুষের জীবন। আব্বাস আলী, এখন নওগাঁ। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ আটকে দিয়েছে দেশটির আদালত। এরপরই ট্রাম্পের আদেশ আটকে দিতে সাময়িক স্থগিতাদেশ জারি করেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস। ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিক ব্রাউন ও ডেমোক্রেট নিয়ন্ত্রণাধীন 3 স্টেটের আবেদন আমলে নিয়ে জরুরি ভিত্তিতে নির্বাহী আদেশ 14 দিনের জন্য স্থগিত রায় দিয়েছেন বিচারক জন কফিনোর দাবি করেন, অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল কার্যকর হলে তা সংবিধান পরিপন্থী হতো। আগামী 2 সপ্তাহ ট্রাম্পের নির্বাহী আদেশের আইনি জটিলতা ও সংবিধান দ্বিধা বিভক্তি নিয়ে আলোচনা করবেন আইন প্রণেতারা। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দেয়া নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ জানায় ডেমোক্রেট নিয়ন্ত্রিত 22টি অঙ্গরাজ্য। এবার বিপিএল প্রসঙ্গ। বিপিএল এর প্লে অফের সমীকরণ নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রংপুর বরিশালের প্লে অফ অনেকটা নিশ্চিত হয়ে গেলেও বাকি কোন 2 দল যাবে সেরা 4-এ সেটা নিয়ে এখনো রয়েছে শঙ্কা। এমনকি টেবিলের তলানিতে থাকা ঢাকা সিলেটেরও রয়েছে সম্ভাবনা প্লে অফে যাওয়ার। বিস্তারিত জানাচ্ছেন তাসওয়ার নাফি। সিলেট চট্টগ্রাম ঘুরে বিপিএল আবারও ফিরছে ঢাকায়। রোববার রাজধানীতে শুরু হবে শেষ পর্ব। বাণিজ্য নগরীতে বিপিএল শেষে জমে উঠেছে পয়েন্ট টেবিলের সমীকরণ। নিজেদের শেষ ম্যাচে রংপুরকে আসরের প্রথম হারের স্বাদ দেয়া রাজশাহীরও সুযোগ তৈরি হয়েছে প্লে অফে খেলার। এছাড়া টেবিলের 6-এ থাকা ঢাকারও শেষ 2 ম্যাচ জিতলে সুযোগ রয়েছে প্লে অফ নিশ্চিত করার। অন্যদিকে শীর্ষে থাকা রংপুর রাইডার্স আর ফরচুন বরিশালের অনেকটাই নিশ্চিত হয়ে গেছে প্লে অফে খেলার। তবে বাকি 2 দল কারা হবে সেটি জানতে অপেক্ষা করতে হবে আরও কয়েকটি ম্যাচ। কারণটা পয়েন্ট টেবিলে দৃষ্টি দিলে স্পষ্ট হবে। চিটাগং কিংস আর খুলনা টাইগার্স টেবিলের 3 এবং 4-এ থাকলেও তাদের ম্যাচ বাকি আরও 3টি। অন্যদিকে ঢাকা এবং রাজশাহীও খেলবে আরও 2 ম্যাচ। এই 2 দল শেষের ম্যাচগুলো জিতে গেলে অন্যদিকে খুলনা আর চিটাগং কোনো ম্যাচ হারলে সুযোগ তৈরি হবে ঢাকা ক্যাপিটাল কিংবা দুর্বার রাজশাহীর। এই যখন অবস্থা, তখন বিপিএল এর ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে তাকানো যাক। এবারের আসরে ব্যাটিং বান্ধব উইকেটের সুযোগ বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশের ব্যাটাররা। শীর্ষ 5 জনের 4 জনই দেশি ব্যাটার, যেখানে 3 জনেরই স্ট্রাইক রেট 140-এর উপর। রয়েছে 3 অঙ্কের স্কোরও। সেরা 5 বোলারের মধ্যে সবার উপরে তাসকিন আহমেদ। 6.5 ইকোনমিতে 22 উইকেট নিয়েছেন ঢাকা এক্সপ্রেস। এছাড়া তালিকায় থাকা বাকিদের মধ্যে আবু হায়দার রনি নিয়েছেন 15 উইকেট আর আলিসের ঝুলিতে রয়েছে 12টি। ঢাকায় বিপিএল এর শেষ পর্বে প্লে অফ শুরু 3 ফেব্রুয়ারি, ফাইনাল 7 ফেব্রুয়ারি। তাসওয়ার নাফি, এখন। We are proud partner of defending champion Fortune Borisha. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবার অন্যান্য খেলার প্রসঙ্গ। সুইমিং ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ আছে মাত্র 3 দিন। এরই মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা না করলে নিষেধাজ্ঞা দিতে পারে বিশ্ব অ্যাকোয়াটিক্স। এমন পরিস্থিতিতে অনেকটাই নীরব ভূমিকায় দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক সংস্থা এনএসসি। দেশে পট পরিবর্তনের পর গঠিত সার্চ কমিটি কয়েকটি ফেডারেশনের অ্যাডহক কমিটি দিলেও দেয়া হয়নি সুইমিংয়ের। ফলে শঙ্কায় সাঁতারু ও সংগঠকরা। বাকিটা জানাচ্ছে শরীফ রওশন। পেন্ডুলামের মতো দুলছে দেশের সাঁতারের ভাগ্য। ঘড়ির কাঁটায় বহমান, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে শঙ্কা, যে কোনো সময় আসতে পারে নিষেধাজ্ঞার ঘোষণা। দেশের সাঁতারুদের আন্তর্জাতিক সুইমিং পুলে নামার স্বপ্ন শেষ হতে পারে অনির্দিষ্টকালের জন্য। এমনই দোদুল্যমান পরিস্থিতিতে বাংলাদেশ সুইমিং ফেডারেশন।
বর্তমান কমিটির মেয়াদ আছে মাত্র 3 দিন, অর্থাৎ 26 জানুয়ারি শেষ দিন। তবে এরপর কি? কে ধরবে ফেডারেশনের হাল? অভিভাবক ছাড়া কোন পথেই বা এগোবে দেশের সাঁতারুরা? এরই মধ্যে নতুন কমিটির জন্য তাড়া দিয়ে চিঠিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব একুয়াটিক্স। নির্ধারিত সময়ের মধ্যে নতুন কমিটির নাম ঘোষণা না করলে নিষেধাজ্ঞা আসতে পারে বাংলাদেশের ওপর। এমন পরিস্থিতিতে বারবার জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে যোগাযোগ করেও সমাধান মেলেনি সাঁতার ফেডারেশনের। কমিটি না হইলে আমাদের এই এজিএম না হয়, সেক্ষেত্রে ফিনার যে কোনো একটা পদক্ষেপ নিতে পারে। ফিনার থেকে মানে অ্যাকোয়াটিক্স থেকে আমাদের যে সাহায্য সহযোগিতা, তারপর মানে বিভিন্ন গেমস, এগুলিতেও তো আমাদের অংশগ্রহণ করা অনিশ্চিত হয়ে যাবে। অবশ্যই একটা ভাবমূর্তি নষ্ট হওয়ার ব্যাপার আছে, কারণ কোনো একটা সাসপেনশনে পড়ে গেলে এটা তো স্বাভাবিক, কেউই স্বাভাবিকভাবে নিবে না। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর 9টি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করে এনএসসির সার্চ কমিটি। তবে সেখানে নেই সুইমিং ফেডারেশনের নাম। এর জন্য জাতীয় ক্রীড়া পরিষদকেই দুষছেন সার্চ কমিটির আহ্বায়ক। অনেক আগে তো দিতে পারতেন, সেটা আসলে আপনারা কেন দিলেন না এতদিনে? সেই জন্য জানতে চাচ্ছি। ওটা হয়ে ওঠে নাই, আমরা কাজ করে দিয়েছি, ওখানে নানান সবাই সবকিছু নিয়ে ব্যস্ত, এটা সেটা নিয়ে তো ডিক্লেয়ার করতে পারে নাই। অনেকগুলো কমিটি আছে, আমাদের দাও আমরা দিয়ে দিয়েছি। আপনাদের তরফ থেকে কি অ্যাডহক কমিটির জন্য কোনো নাম আপনারা কি দিয়েছেন কিনা এনএসসির বরাবর? অবশ্যই আমরা দিয়ে দিয়েছি। এনএসসির অবহেলায় ফেডারেশন নিষেধাজ্ঞার শঙ্কার মুখে থাকলেও এর জবাব দেওয়ারও যেন কেউ নেই। আপনি কিন্তু আমাকে ফোন করেছিলেন, আমি কিন্তু বিনয় সহকারে আপনাকে না করেছি, তো রাখি ফোনটা। অনেকদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বড় কোনো সাফল্য নেই সুইমিং ফেডারেশনের। গ্যাস সংযোগ না থাকা অকেজো মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সের একমাত্র ইলেকট্রনিক স্কোরবোর্ডও। সব মিলিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ফেডারেশনটি। তার উপর এবার নিষেধাজ্ঞার কবলে পড়লে সাঁতারুদের ভবিষ্যৎও অনিশ্চয়তার মুখে পড়বে। শরীফ রাউশন, এখন, ঢাকা। শেষ করছি এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি জালিয়াতি, রয়টার্সকে জানালো ডক্টর ইউনূস। জুলাই ঘোষণার আলোকে হবে নির্বাচন, সুইজারল্যান্ডে একক সংলাপ। গণঅভ্যুত্থানের আবহে সাজছে বইমেলা, স্টল বরাদ্দ পেল বঞ্চিতরা, প্যাভিলিয়ন নিয়ে বৈষম্যের অভিযোগ। মধ্যমাঘে খেজুর রস ঘিরে জমজমাট বাণিজ্য, গাছ কমায় ছোট হচ্ছে গুড়ের অর্থনীতির আকার। মেয়াদের শেষ সময়েও কমিটি নিয়ে নীরব সুইমিং ফেডারেশন, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সংজ্ঞা সাঁতারুদের। দর্শক, এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। এছাড়া ইউটিউব এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।